Hello and welcome back to the Chemistry of Alkenes video lecture series. This time our focus is on dihydroxylation reaction. অর্থাৎ অ্যালকিনের দুটো এন্ডে যদি আমরা দুটো OH অ্যাড করে দিই তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফিসিনাল ডাইয়ল which is also known as glycols এবং সেটা যদি আমরা সিন ওরিয়েন্টেশনে করি অর্থাৎ দুটো OH কে যদি একই দিক থেকে অ্যাড করা হয় তাহলে তাকে বলা হবে সিন হাইড্রক্সিলেশন। অনেকে এটাকে ডাইহাইড্রক্সিলেশন বলে থাকে বা অনেকে এটাকে সিম্পলি সিন ডাইহাইড্রক্সিলেশন বলে থাকে। প্রোডাক্ট ইজ ফিসিনাল ডাইয়ল অ্যাডিং ওয়ান OH গ্রুপ অন ইচ সাইড অফ দি অ্যালকিন। তো আমরা সিন অ্যান্টি দুরকম ডাইহাইড্রক্সিলেশনই পড়ব। তার মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে সিন হাইড্রক্সিলেশন। মোস্ট কমন অ্যান্ড মোস্ট চিপ ইনএক্সপেন্সিভ রিয়েজেন্ট হচ্ছে কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। KMnO4 অ্যালকিনের সঙ্গে রিয়াকশন করে ভিসিনাল ডাইয়ল তৈরি করে এবং এই রিয়াকশন অ্যাকচুয়ালি বহুদিন আগে ডেভেলপ করা। এই রিয়াকশনটা কার্বন কার্বন ডাবল বন্ডের কোয়ালিটেটিভ অ্যানালিসিসে যখন কার্বন কার্বন ডাবল বন্ড কম্পাউন্ডের মধ্যে ফাংশনাল গ্রুপ হিসেবে আছে কিনা এটা দেখার জন্য যেরকম ব্রোমিন CCl4 দিয়ে ব্রোমিনের রেড কালার ডিসচার্জ করে দেখা হয়, যেরকম পারমাঙ্গানেট দিয়েও দেখা হয়। পারমাঙ্গানেট যেহেতু ডিপ পার্পল ইন কালার, যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে KMnO4 সলিউশন সেখানে দিলে সিন হাইড্রক্সিলেশন হয় এবং পারমাঙ্গানেটের ম্যাঙ্গানিজ +7 থেকে রিডিউসড হয়ে সেটা ম্যাঙ্গানিজ +5 নেমে চলে আসে এবং সেটা কালারলেস হয়ে যায়। এই যে পার্পল কালারটা ডিসচার্জ করে গেল, এইটা প্রমাণ করে যে ওই কম্পাউন্ডের ভেতরে আনস্যাচুরেশন আছে, প্রবাবলি অ্যালকিন আছে। তো এই রিয়াকশনটা নাম, এই কোয়ালিটেটিভ টেস্টের নাম হচ্ছে বায়ার টেস্ট এবং এটা পারমাঙ্গানেটের কালারকে ডিসচার্জ করে এবং সেটা পারমাঙ্গানেট যেহেতু ওয়াটার সলিউবল কম্পাউন্ড এবং often it is found to be that the alkene is not soluble in the water aqueous medium properly, সেই জন্য অনেক সময় phase transfer catalysis ইউজ করতে হয়, but that is not our focus at this point. At this point we are more concerned about the conversion of an alkene to the vicinal diol. Example, এটা সিন অ্যাডিশন হবে, সেটা সাইক্লিক অ্যালকিনে খুব সুন্দর হয়ে যায়। সাইক্লোপেন্টিন নিয়েছো, দেখো সিস সাইক্লোপেন্টেন 1,2 ডাইয়ল তৈরি হয়েছে। সাইক্লোঅক্টিন নিয়েছো, সিস সাইক্লোঅক্টেন 1,2 ডাইয়ল তৈরি হয়েছে। এটা কিন্তু জেনারেলি ফার্স্ট অফ অল ঠান্ডার মিডিয়াম, অ্যাকুয়াস মিডিয়ামটাকে ঠান্ডা করতে হয়, কোল্ড কন্ডিশনে করতে হয় এবং পারমাঙ্গানেটটা অ্যালকালাইন সলিউশনটা ডাইলিউট হতে হবে। তুমি যদি খুব কনসেন্ট্রেটেড এবং হট কন্ডিশনে রিয়াকশন করো তাহলে দিস 1,2 গ্লাইকলস দে উইল নট সার্ভাইভ, দে উইল ইনফ্যাক্ট আন্ডারগো ফার্দার অক্সিডেটিভ ক্লিভেজ লাইক ওজোনোলিসিস এবং এগুলো সব কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্টেড হয়ে যাবে, কারণ এখান থেকে অ্যালডিহাইড রিলিজ করতে পারে বাই oxidative cleavage of this carbon-carbon single bond, and that will eventually lead to the complete oxidation of the molecule to give you the corresponding diacid. তো এটার মেকানিজম কি? তো ওজোনোলিসিসের মতোই ম্যাঙ্গানিজটা হাই ভ্যালেন্ট Mn7, তাহলে এই দুটো অক্সিজেন দুটোই হচ্ছে হাইলি ইলেকট্রোফিলিক। তো আমি যে কোনো একটা অক্সিজেনকে চুজ করেছি, কার্বন কার্বন ডাবল বন্ড থেকে ইলেকট্রন শিফট করলাম অক্সিজেনের উপরে, ম্যাঙ্গানিজ অক্সিজেন ডাবল বন্ড ভেঙে ম্যাঙ্গানিজের উপরে একটা ইলেকট্রন পেয়ার যাচ্ছে, but this developing positive charge is getting neutralized by another oxygen which is coming from the another manganese oxygen double bond. So this manganese was like +7 in this state, but in the cyclic manganate ester আমরা ভাবতে পারি যে এটা একটা ম্যাঙ্গানিক অ্যাসিড এবং 1,2 গ্লাইকলের এস্টার। তো দিস ইজ এ সাইক্লিক ম্যাঙ্গানেট এস্টার, সেখানে ম্যাঙ্গানিজটা +5 নেমে এসছে। এস্টার যেরকম অ্যালকালাইন মিডিয়ামে হাইড্রোলাইজড হয়, ঠিক তেমনই এখানেও OH- দিয়ে এটা হাইড্রোলাইজড হয়ে যাবে এবং আফটার কমপ্লিট হাইড্রোলিসিস manganese 5 species will be eliminated and we will get our vicinal 1,2 diol where the 2 hydroxyl groups have been added from the same phase of the alkene. That means a syn dihydroxylation has taken place. কাজে ওজোনোলিসিসের সাথে এর কম্প্যারিজনটা আমরা খুব স্টার্কিংলি সিমিলার। যাই হোক, যদি আমরা অক্সিডেটিভ কন্ডিশন ইউজ করি অর্থাৎ হট অ্যালকালাইন পারমাঙ্গানেট ইউজ করি তাহলে এই ধরনের অ্যালকিন থেকে এই পার্টটা কিটোন হয়ে অক্সিডাইজড হয়ে কিটোন হয়ে বেরোবে, এই পার্টটা ফর্মালডিহাইড হবে। ফার্স্টে ফর্মালডিহাইড সার্ভাইভ করবে না, ফার্স্টে ফর্মিক অ্যাসিড হবে এবং ফর্মিক অ্যাসিডও সার্ভাইভ করবে না, সেটা কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে। যদি এখানটায় অ্যালডিহাইড রিলেট করে এনিথিং আদার দ্যান ফর্মালডিহাইড, দেন দ্য কার্বন কার্বন বন্ড সিঙ্গল বন্ড দ্যাট উইল নট রাপচার, ইট উইল বিকাম আ কার্বক্সিলিক অ্যাসিড, নট আ কার্বন ডাই অক্সাইড molecule. But always there is a risk of over oxidation and carbon carbon bond cleavage with permanganate. Synthetically
এই রিয়াকশনটা খুব ইউজফুল নয়, কারণ সবসময় তোমার একটা ভয় থাকে যে আমি যদি অ্যালডিহাইড তৈরি করতে চাই তাহলে সেটা হয়তো হবে না, কিছুটা হয়তো পার্টলি অক্সিডাইজড হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। ডাইঅলটা ডাইঅল যদি তৈরি করতে চাই তাহলে ডাইঅল একটা সিগনিফিক্যান্ট ডাইঅলের পোর্শন ভেঙে গিয়ে করেসপন্ডিং অ্যালডিহাইডস, কিটোনস, কার্বক্সিলিক অ্যাসিড এসব তৈরি হয়ে যেতে পারে। সো ইউ আর অলওয়েজ আনশিওর যে কি হচ্ছে। সেই জন্য যেটা করে সেটা হচ্ছে এটাকে রিপ্লেস করেছে, পারম্যাঙ্গানেটকে রিপ্লেস করে সিন ডাইহাইড্রোক্সিলেশন করে উইথ রেসপেক্ট টু অসমিয়াম টেট্রক্সাইড। অসমিয়াম টেট্রক্সাইড দিয়ে যখন রিয়াকশন করে, অসমিয়ামটা এখানে অসমিয়াম +8 স্টেজে আছে এবং সেটাও কিন্তু একটা হাই ভ্যালেন্ট মেটাল। তো ম্যাঙ্গানিজের মতোই এখানে আবার সেই 3+2 সাইক্লো এডিশন হচ্ছে, ঠিক যেরকম তোমার এখানে 3+2 সাইক্লো এডিশন হচ্ছে। এখানে 3+2 মানে হচ্ছে যে ম্যাঙ্গানেট এস্টারটা তৈরি হয়েছে তার 3টে অ্যাটম এসছে KMnO4 থেকে, আর 2টো অ্যাটম এসছে অ্যালকিন থেকে। এখানে এসছে 3টে অ্যাটম এসছে অসমিয়াম টেট্রক্সাইড থেকে, আর 2টো অ্যাটম এসছে অ্যালকিন থেকে। তো সাইক্লিক অসমেট এস্টার তৈরি হলো। এই অসমেট এস্টারটাকে যদি হাইড্রোলিসিস করা হয় সোডিয়াম বাইসালফাইড মিডিয়ামে অ্যাকুয়াস ওয়াটারের প্রেজেন্সে, অ্যাকুয়াস মিডিয়ামে সোডিয়াম বাইসালফাইড দিয়ে, তাহলে ইউ উইল গেট দি অসমিয়াম 6 which is a reduced form of the osmium 8 and the 1,2 glycol বা 1,2-diol। Again সিন অ্যাডিশন করে ভিসিনাল ডাইল তৈরি। ভিসিনাল ডাইল তৈরি হচ্ছে তার প্রমাণ, রিয়াকশন স্টিরিওস্পেসিফিক তার প্রমাণ। সিস সাইক্লোঅ্যাক্টিন নিলে মেসো কম্পাউন্ড তৈরি হচ্ছে সিস সাইক্লোঅক্টেন 1,2-diol। আর যদি তুমি ট্রান্স সাইক্লোঅক্টিন নাও, খেয়াল রাখো যে রিং কম্পাউন্ডের মধ্যে ট্রান্স ডাবল বন্ড সবচেয়ে আগে যেখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে 8 মেম্বার রিং। 8 মেম্বার রিংয়ে সব থেকে আগে, মানে ওর নিচে 7 মেম্বার রিং, 6 মেম্বার রিংয়ে তুমি কিন্তু ডাবল বন্ড পাবে না, কিন্তু সাইক্লোঅক্টিন হচ্ছে দ্য ফার্স্ট মেম্বার অফ কার্বো সাইকেল যেখানে তুমি ট্রান্স ডাবল বন্ড পেতে পারো। এবং এখানে অসমিয়াম টেট্রক্সাইড দিয়ে রিয়াকশন করলে ট্রান্স সাইক্লোঅক্টেন 1,2-diol তৈরি হয়, which is basically racemic. So obviously stereoisomerically different products are reactants are giving rise to stereoisomerically different product, একটাতে রেসিমিক একটাতে মেসো। মেসো যদি তৈরি করতে হয় তাহলে সিস থেকে শুরু করতে হবে, রেসিমিক যদি তৈরি করতে হয় তাহলে ট্রান্স থেকে শুরু করতে হবে। দ্যাট মিনস যে রিয়াকশন স্টিরিওস্পেসিফিক। রিয়াকশন রেট, এই ধরনের কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে একটা ফিনাইল রিং আছে যার প্যারা পজিশনে ডিফারেন্ট গ্রুপস রাখা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এক্সটা যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় তাহলে রেট অফ দ্য রিয়াকশন ইজ হায়ার কম্পেয়ার টু x ইকুয়াল টু h। আবার x যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে রেট অফ দ্য রিয়াকশন ইজ লোয়ার। দ্যাট ইজ বিকজ দিস ইজ আ ইলেকট্রোফিলিক অ্যাডিশন। অসমিয়াম ইজ high valent and therefore these oxygens are electrophilic, but the alkene should act as a nucleophile at the very beginning of the reaction. কাজে এই কার্বন কার্বন ডাবল বন্ডের নিউক্লিওফিলিসিটি যত বেশি হবে তত রেট অফ দ্য রিয়াকশন বেশি হবে। তো এক্স যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড ইজ নিউক্লিওফিলিক, এক্স যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড ইজ ইলেকট্রোফিলিক, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ দিস অবজারভেশন। ঠিক তেমনই তুমি যদি একটা অ্যালকিন নাও যেখানে একটা ইলেকট্রন রিচ ডাবল বন্ড আছে যেটা নন কনজুগেটেড উইথ এনি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইন প্রেজেন্স অফ অ্যানাদার কার্বন কার্বন ডাবল বন্ড which is actually conjugated with a CO2 group which is a -I- R effect exciting group, তাহলে সেখানে তুমি অসমিয়াম টেট্রক্সাইড দিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি dihydroxylate in a syn manner where the carbon carbon double bond which is electrophilic that remains intact, but the nucleophilic double bond is dihydroxylated preferentially. So you can achieve these transformations. এটার কিছু কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে অসমিয়াম টেট্রক্সাইড ফার্স্ট অফ অল এক্সট্রিমলি টক্সিক এবং প্রচন্ড এক্সপেন্সিভ। সেই জন্য এটাকে স্টয়চিওমেট্রিক অ্যামাউন্টে ইউজ করাটা ভায়াবল নয়, মানে সাস্টেনেবল নয়, পার্টিকুলারলি লার্জ স্কেলে তো একদম। রিয়াকশনটা অসম্ভব ক্লিন, কোনো ফার্দার অক্সিডেশন ইত্যাদি এই সমস্ত ডাইঅলের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, কিন্তু এর 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 ভায়াবিলিটি নেই because of the environmental impact as well as the expense that you have to incur in carrying out the reaction in the stoichiometric amount. তাহলে কি করবে? সেক্ষেত্রে যেটা ইউজ করে সেটা হলো খুব ক্লেভারলি একটা সেকেন্ডারি অক্সিডেন্ট ইউজ করে। সেকেন্ডারি অক্সিডেন্ট যেটা নাকি কেপেবল অফ অক্সিডাইজিং দি অসমিয়াম 6 টু অসমিয়াম 8, কারণ একবার যখন অ্যালকিনকে ডাইহাইড্রোক্সিলেট করা হয়ে যায় তো অসমিয়াম 8টা অসমিয়াম 6-এ কনভার্টেড হয়। এবার এরকম কোনো রিয়েজেন্ট যদি আমরা বা অক্সিডাইজার যদি আমরা রিয়াকশন মিডিয়ামে রাখি
যে নাকি অসমিয়াম 6 কে অসমিয়াম 8 এ কনভার্ট করতে পারে, অথচ অ্যালকিনের সাথেও কোনো রিয়াকশন করে না এবং প্রোডাক্ট ডাইওলের সাথেও কোনো রিয়াকশন করে না, তাহলে কিন্তু ঝামেলা মিটে যায়। সেরকম একটা ক্যাটালিটিক সাইকেল এখানে দেখানো হয়েছে। তো তোমার কাছে অসমিয়াম 8 আছে, তুমি অ্যালকিনের সাথে রিয়াকশন করছো, সাইক্লিক অসমেট এস্টার তৈরি হচ্ছে, দ্যাট ইজ গেটিং হাইড্রোলাইজ টু দ্য ডাইল, ডাইল বেরিয়ে আসছে এবং অসমিয়াম প্লাস 8 তৈরি হচ্ছে। বাট ইফ ইউ হ্যাভ এ সেকেন্ডারি অক্সিডেন্ট লাইক এন মিথাইল মরফোলিন এন অক্সাইড, এটা ইউজ করা হয় আপজন প্রসেসে। আপজন একটা বিখ্যাত কেমিক্যাল কোম্পানির নাম, যারা এই প্রসেসটা ডেভেলপ করেছিল, সেই জন্য তাদের নাম, এই প্রসেসের নাম হচ্ছে আপজন প্রসেস। তো সেই আপজন প্রসেসে তুমি এন মিথাইল মরফোলিন এন অক্সাইড ইউজ করতে পারো। এন মিথাইল মরফোলিন এন অক্সাইডে বেসিক্যালি এই অক্সিজেনটা ট্রান্সফার করে দেবে অসমিয়ামকে, নিজে কনভার্টেড হয়ে যাবে এন মিথাইল মরফোলিনে। দিস ইজ এ চিপ রিয়েজেন্ট, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস কস্ট। অ্যাটলিস্ট অসমিয়াম টেট্রাক্সাইডের রেসপেক্টে এটা অনেকটাই চিপ। তো অসমিয়াম 6 যেটা কনভার্টেড হয়েছিল ফ্রম অসমিয়াম 8, সে কিন্তু আবার রিঅক্সিডাইজ হয়ে অসমিয়াম 8 এ চলে গেল, অর্থাৎ তোমার অ্যালকিন ডাইহাইড্রক্সিলেটেড হয়ে গেল, কিন্তু অসমিয়াম 8 মিডিয়ামে রিজেনারেটেড হয়ে গেছে অসমিয়াম টেট্রাক্সাইড। সো ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ অসমিয়াম টেট্রাক্সাইড দিলেই চলবে। এটা অনেক সময় অন্য সেকেন্ডারি অক্সিডেন্টে ইউজ করে, পারক্সাইড ইউজ করে, টারশিয়ারি বিউটাইল হাইড্রোজেন পারক্সাইড, যেমন একটা এখানে ইউজ করেছে। যেমন আমরা এখানটাতে একটা অলিফিনের হাইড্রক্সিলেশন করেছি, অবভিয়াসলি রেসিমিক কম্পাউন্ড তৈরি হচ্ছে। এই কম্পাউন্ডটা ইন্টারেস্টিং, একটা অ্যালকিন আছে একটা অ্যালকাইন আছে, ওর অ্যালকাইনে sp হাইব্রিডাইজ কার্বন থাকে, হুইচ মিনস যে ওর হোমো এনার্জি লোয়ার কম্পেয়ার টু অ্যালকিন, যেখানে sp2 কার্বন দিয়ে ডাবল বন্ড তৈরি হয় এবং তার s ক্যারেক্টার কম। তো at the expense of the carbon-carbon triple bond, we get dihydroxylation across the carbon-carbon double bond. অসমিয়াম টেট্রাক্সাইড দিয়ে আমরা দুটো ডায়াস্ট্রিওআইসোমেরিক অ্যালকিনের ওই জন্য ডাইহাইড্রোক্সিলেশন করেছি, এবং এগেন উই আর ইউজিং দ্য ক্যাটালিটিক অ্যামাউন্ট, এটা দেখানোর জন্য যে এটা সত্যি সত্যি স্টিরিওস্পেসিফিক। সো ইফ ইউ স্টার্ট ফ্রম দ্য ই অ্যালকাইন, you get the racemic compound. So you start from the Z alkyne, you get the meso compound. So stereospecific scene addition is again proved. যদি আমরা এই রিয়াকশনটার আরেকটু এক্সটেনশন করি, সেটা হচ্ছে যে ডাইয়ল তৈরি হলো, এবং ডাইয়ল তৈরি হওয়ার পরে আমরা যদি সেকেন্ডারি অক্সিডেন্ট হিসেবে সেখানে NaIO4 কে ইউজ করি, সোডিয়াম পারায়োডেট কে ইউজ করি, তাহলে একটা বেশ ইন্টারেস্টিং রিয়াকশন হয়। সোডিয়াম পারায়োডেট এটা বেসিক্যালি দুটো জিনিস করতে পারে, একটা হচ্ছে অসমিয়াম প্লাস 6 কে অক্সিডাইজ করে অসমিয়াম প্লাস 8 এ, তার ফলে আমার যেটা মেইন ক্রাইটেরিয়া যে ক্যাটালিটিক অ্যামাউন্টের অক্সিয়াম ইউজ করবো, অসমিয়াম টেট্রাক্সাইড ইউজ করবো, সেটা সার্ভড হয়। আর আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এই যে ডাইয়লটা তৈরি হচ্ছে, এটা তুমি পরে পড়বে, সেটাকে ও ক্লিভ করে দিতে পারে, এবং ক্লিভ করে সেখান থেকে কার্বনিল কম্পাউন্ডকে রিলিজ করতে পারে। তার মানে আমি যদি এখানে ক্যাটালিটিক অসমিয়াম টেট্রাক্সাইড, ওয়াটার, মিক্সড সলভেন্ট অর্থাৎ ডাইঅক্সিন ইউজ করি, এবং তার সাথে যদি সোডিয়াম পারায়োডেট ইউজ করি, ওভারঅল ট্রান্সফরমেশনটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডেড অক্সিডেটিভ ক্লিভেজ অ্যান্ড জেনারেশন অফ টু কার্বনিল কম্পাউন্ডস, হুইচ ইজ বেসিক্যালি দ্য সেম ট্রান্সফরমেশন দ্যাট ইজ অ্যাচিভ বাই ওজোনোলাইসিস। ওজোনোলাইসিসের ফলে যে ট্রান্সফরমেশনটা অ্যাচিভ করা হয়, এটা বেসিক্যালি সেটাই। ওজোন যেহেতু গ্যাস, তাহলে তারকে দিয়ে কাজ করাটা খুব মুশকিল, কারণ গ্যাসকে নিয়ে রিয়াকশন করাটা মুশকিল, তাকে তো একটা পাত্র-টাত্রের মধ্যে বন্দি করে রাখতে হয়, অ্যান্ড ইট ক্রিয়েটস অপারেশনাল ডিফিকাল্টিস। এটা কিন্তু পুরোটা সলিউশন ফেজে রিয়াকশন হচ্ছে, এবং সমস্ত রিয়েজেন্ট হচ্ছে আইদার লিকুইড অর সলিড, অ্যান্ড দেয়ারফর দিস ইজ, which is also known as the Limux-Johnson reagent. People call it after Raymond Lemieux বা Limux and William Johnson, তাদের নামে এটার নাম দেওয়া হয়েছে Limux-Johnson reagent. So that basically serves the purpose, serves as an alternative of ozonolysis followed by reductive order, not reductive but non-oxidative order. যেমন এখানটায় আমরা টার্মিনাল অ্যালকাইন করেছি, ঠিক আছে, এই টার্মিনাল অ্যালকিনকে করেছি, টার্মিনাল অ্যালকিনকে যদি করো তাহলে ওজোনোলাইসিস করলে এবং তারপর যদি জিঙ্ক দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তাহলে এই পার্ট থেকে ফর্মালডিহাইড বেরোবে, আর এই পার্ট থেকে তোমার 1 2 3 4 5 পেন্টানাল বেরোবে। You can do the same reaction in presence of osmium tetroxide and water using NaIO4 as a secondary oxidant, where the initially produced 1,2-glycol is oxidatively cleaved to the same combination, pentanal and methanal. আর এখানে যে osmium 6টা কনভার্ট তৈরি হয়েছিল, সেই osmium 6টাও is getting reoxidized to osmium tetroxide, which is regenerated by the paradigm. Okay,
সো এটা তুমি করতে পারো। আচ্ছা, ডাইহাইড্রোক্সিলেশনের আদার মেথডস কি আছে? আমরা এর আগে ইপক্সিডেশন রিয়াকশন দেখেছি, দ্যাট ইজ দি কি আমাদের প্রিলিজাহেভ রিয়াকশন, সেটা আমরা আগের সেশনগুলোতেই পড়ে এসেছি। তো ইপক্সাইড বানাবো, যেমন আমরা যদি E3 থেকে শুরু করি তাহলে রেসিমিক ইপক্সাইড তৈরি হবে। এই ইপক্সাইড যেহেতু রিং টা 3 মেম্বার রিং এবং এক্সট্রিমলি স্ট্রেন, তাহলে এখানে অ্যাকুয়াস অ্যালকালি দিয়ে ট্রিট করলে SN2 রিয়াকশন হবে অ্যান্ড ইট উইল গিভ রাইজ টু a diol where essentially I have added the two OH groups across the carbon-carbon double bond in a anti fashion. This is simply an SN2 reaction, epoxide ring opening. এটা নিয়ে আমি আর ডিটেল কথা বলছি না বিকজ আমরা এটা অলরেডি পড়ে এসেছি আগের সেমিস্টারে, বাট দিস ইজ very much doable. So you can do this reaction in 2 steps by adding the peroxo oxygen of a paracid across the carbon-carbon double bond in a syn fashion, and then making the epoxide ring undergo a nucleophilic ring opening via SN2 reaction so that ultimately anti-hydroxylation তৈরি। এরপর যেটা আছে সেটা হচ্ছে Prevost reaction। এটাতে আমরা অ্যান্টি ডাইহাইড্রোক্সিলেটেড কম্পাউন্ড পাবো। কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে, অ্যালকিনের মধ্যে আমরা যদি আয়োডিন দিই এবং তার সাথে অ্যাড করা হচ্ছে ফিনাইল সিলভার বেঞ্জয়েট, এবং সেটা অ্যাড করা হচ্ছে 2 ইকুইভ্যালেন্ট, অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিডের সিলভার সল্ট। তো আমরা এর আগে আয়োডিন দিয়ে দেখেছি যে আয়োডিন যখন অ্যাড হয় তখন সেখানে দুটো আয়োডিন অ্যাক্রস দ্য কার্বন কার্বন ডাবল বন্ড 1,2 ডাইআয়োডো কম্পাউন্ড হয় না, আনলাইক ব্রোমো অর ব্রোমিন, আনলাইক ডাইব্রোমো অর ডাইক্লোরো কম্পাউন্ডস, iodine add হয় না কারণ reaction is enthalpically unfavorable as well as entropically unfavorable, CI bond is weak। কিন্তু আয়োডোনিয়াম আয়নটা তৈরি হয় এবং আয়োডোল্যাক্টোনাইজেশন বা এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো একটা ইন্টারনাল নিউক্লিওফাইল অ্যাটাক করে। তো এখানে এক্সটার্নাল নিউক্লিওফাইল আছে, এখানে আয়োডিন যখন অ্যাড করেছো তখন সাইক্লিক আয়োডোনিয়াম আয়ন তৈরি হয়েছে, সেখান থেকে I- বেরিয়েছে, সিলভার সল্ট আছে, মানে Ag+ আছে, সেটা সিলভার আয়োডাইডকে প্রেসিপিটেট ফেলে দিয়েছে। এই সাইক্লিক আয়োডোনিয়ামটা ইলেকট্রোফিলিক, মিডিয়ামে বেঞ্জোয়েট নিউক্লিওফাইল আছে, যদিও রেজোনেন্স স্টেবিলাইজ তবুও আয়োডোনিয়াম ইজ ইলেকট্রোফিলিক ইনাফ টু সাফার দি SN2 রিয়াকশন। তো রিয়াকশন হলো। এবার যেটা হবে সেটা হচ্ছে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন বা NGP বাই দি বেঞ্জোয়েট থিং। এই বেঞ্জোয়েটটা একে এই CI কে ডিসপ্লেস করবে, ডিসপ্লেস করে আয়োডাইডকে বের করে দেবে, এবং আয়োডাইডকে বের করে দিলে আবার মিডিয়ামে সিলভার প্লাস আছে কারণ আমরা 2 ইকুইভ্যালেন্ট ইউজ করিস, তো আবার সিলভার আয়োডাইড প্রেসিপিটেট পড়ে যাবে, and I will get a 5-member ring which is electrophilic in nature. Both these carbons are electrophilic, and this benzoate can act as the second benzoate can now again act as a nucleophile, ব্যাক সাইড অ্যাটাক করবে, এবং তার ফলে যেটা হবে যেদিকেই দুটো দিকে যেদিকে খুশি তুমি অ্যাটাক করতে পারো, এখানে কোনো রিজিওস সিলেক্টিভিটি নেই, যেদিকে খুশি অ্যাটাক করতে পারো। হ্যাঁ, যদি এইসব জায়গায় প্রচুর বাল্কি গ্রুপ থাকে, এখানে যদি হালকা গ্রুপ থাকে তাহলে এখানে অ্যাটাক করবে, অ্যান্ড ভাইস ভার্সা। বাট ইভেনচুয়ালি তুমি কিছু বুঝতে পারবে না, তার কারণ দুটো একই গ্রুপ অ্যাড হচ্ছে। তো অ্যাক্রস দ্য কার্বন কার্বন ডাবল বন্ড উই হ্যাভ বেসিক্যালি অ্যাডেড 2 বেঞ্জয়েড গ্রুপস। তার মানে এটা বেসিক্যালি একটা ডাই এস্টার। উইথ রেসপেক্ট টু দিস মলিকিউল, দিস ইজ এ ডাই এস্টার। 1,2 গ্লাইকলের দুদিকে এস্টার হয়ে বসে আছে এবং অ্যাসিডগুলো হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে এদের যদি তুমি হাইড্রোলিসিস করো, এস্টার হাইড্রোলিসিস করো ইন প্রেজেন্স অফ অ্যালকালি, তাহলে OH- এখানে অ্যাটাক করবে, এটা খুলবে, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হবে, তারপরে আবার ফিরে আসবে, C ডাবল বন্ডেডও তৈরি হবে এবং এখান থেকে O- কে রিলিজ করে দেবে। সিমিলারলি এদিকেও হবে, মিডিয়াম থেকে প্রোটন তুলে নিলে এখানে OH হয়ে যাবে, এখানে OH হয়ে যাবে, আমরা ওভারঅল অ্যান্টি ডাইহাইড্রোক্সিলেশন অ্যাচিভ করতে পারবো। This was developed by Prevost, Charles Prevost, and this is known as the Prevost reaction. এখন ব্যাপারটা হচ্ছে যে এইটার একটা খুব এলিগেন্ট মডিফিকেশন করেছিলেন বব উডওয়ার্ড, নোবেল প্রাইজ উইনার অফ 1965, extremely elegant chemist and versatile master of synthetic organic chemistry. তিনি এটাকে মডিফাই করেছিলেন এবং তার লক্ষ্য ছিল যে প্রেভোস্ট রিয়াকশনটার মতো করে একটা রিয়াকশন করব, কিন্তু অ্যান্টি করব না, সিন করব। তাহলে সেটাকে করার জন্য উনি যেটা করেছিলেন সেটা হলো আয়োডিন নিয়েছিলেন, সিলভার বেঞ্জয়েট নেননি, সিলভার অ্যাসিটেট নিয়েছিলেন,
এখানে ড্রাই মেথডে করা হয়েছিল, অর্থাৎ বেঞ্জিন ছিল, কোথাও ওয়াটার ছিল না, কারণ এখানে বেঞ্জোইক অ্যাসিডের অ্যানায়নকে নিউক্লিওফাইল হিসেবে কাজ করানো হয়েছে। ওয়াটার থাকলে ওয়াটার নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, উনি ওয়াটার নিয়েছিলেন। সো প্রেভোস্ট রিয়াকশনকে অনেক সময় ড্রাই মেথড বলে, আর উডওয়ার্ডের মডিফিকেশন অফ প্রেভোস্ট মেথডকে অনেক সময় ওয়েট মেথড বলে, এবং এর মধ্যে অ্যাসিডিক অ্যাসিড ছিল। প্রথমে যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা আইসোলেটেড হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য হাফ এস্টার, which was a OH at one end and the acetate at the other, and it was the syn addition which was then hydrolyzed, the corresponding half ester, এটা যেরকম ডাই এস্টার সেরকম এটা একটা হাফ এস্টার, দুটো OH এর মধ্যে একটা এস্টারিফাইড বলে ভাবা যায়, সেটাকে হাইড্রোলাইজ করলে সিন এডিশন কমপ্লিট হয়, অর্থাৎ দুটো OH অ্যাজ ইফ দুটো OH সিন ভাবে ঢুকেছে। তো রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপটা সিমিলার, প্রথমে আয়োডোনিয়াম তৈরি হয়, তারপরে এখানে বেঞ্জয়েড অ্যাটাক করেছিল, এখানে অ্যাসিডেট তৈরি করে, SN2 রিঅ্যাকশন হয়, তারপরেও সিমিলার এনজিপি হচ্ছে, এখানে বেঞ্জোয়েটের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাড করেছিল, এখানেও তাই। তো উই গেট দি 5 মেম্বার ড্রিঙ্ক। এইবার এই জায়গাতে একটু ডিফারেন্ট হয়ে যাবে, এই যে রেজোনেন্স স্টেবিলাইজড অক্সোকার্বেনিয়াম আয়ন, এখানটায় ফিনাইল ছিল, এখানে মিথাইল আছে, হুইচ ইজ মাচ লেস হাইড্রোফোবিক কম্পেয়ার টু ফিনাইল, and this carbon being attached to the C double bonded O with positive charge, the water instead of attacking these things, এখানে যদি অ্যাটাক করে তাহলে কিন্তু অ্যান্টি হাইড্রোক্সিলেশন হবে, কারণ এখানে SN2 রিঅ্যাকশন হতেই হবে, but instead of attacking these two carbons it attacks this electrophilic কার্বনিল কার্বন, যেটা এখানেও করতে পারছিল না, কারণ এখানে ফিনাইল ছিল, অতএব স্টেরিক হিন্ড্রেন্স ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ কনজুগেশনের জন্য কার্বন অক্সিজেন ডাবল বন্ডের এই কার্বনটার ইলেকট্রোফিলিসিটি খানিকটা কমে গেছিল, এবং অ্যাট দ্য সেম টাইম এর হাইড্রোফোবিক নেচার ছিল। এখানে মিথাইলের সেসব কিছুই নেই, না ওটা অতটা হাইড্রোফোবিক, না ওর ওই ধরনের কোনো রেজোনেন্স অফার করার ক্ষমতা আছে যাতে এই কার্বনের ইলেকট্রোফিলিসিটি কম্প্রোমাইজড হবে, অতএব এইখানে এই কার্বনটার যে ইলেকট্রোফিলিসিটি, এখানে এই কার্বনটা আরো অনেক বেশি ইলেকট্রোফিলিক, এবং ওয়াটার এখানে অ্যাটাক করবে। ওয়াটার এখানে অ্যাটাক করলে এমন একটা কম্পাউন্ড তৈরি হবে যেখানে একটা কার্বনের উপরে তিনটে অক্সিজেন বেস সাবস্টিটিউয়েন্ট আছে, একটা আছে OR, একটা আছে OR, মানে এগুলোকে আমরা অ্যালকিল গ্রুপ বলে যদি ধরি, আর একটা আছে OH। ইনফ্যাক্ট দিস ইজ কল্ড হেমিঅ্যাসিটাল, and hemiacetals are unstable in aqueous acid, medium acid রয়েছে, অ্যাসিডিক অ্যাসিড দেওয়া আছে, ওয়াটার দেওয়া আছে, so this breaks down to give you the half ester. But the most important thing is এই যে দুটো অক্সিজেন, এই দুটো অক্সিজেন কিন্তু বেসিক্যালি এসেছে একই অ্যাসিডিক অ্যাসিড থেকে, তার মানে এই দুটো অক্সিজেন যখন অ্যাড হয়েছে, এই এনজিপিটা যখন হয়েছিল, তখন এই অক্সিজেন আর এই অক্সিজেন তারা সিন এডিশন হয়েছিল, এবং হেমিঅ্যাসিটাল যখন ক্লিপ করেছে তখন সেটা সিনই রয়েছে, অতএব ইভেনচুয়ালি আমরা যে হাফ এস্টারটা পাবো সেখানটায় দে উইল বি ইন দ্য সিন ফ্যাশন, আর হাফ এস্টারের হাইড্রোলিসিস করার পরে যে আমরা ডাইহাইড্রোক্সিলেটেড কম্পাউন্ডটা পাবো, এখানে আমি সিন হাইড্রোক্সিলেশন কোথাও লিখেছি, কোথাও সিন ডাইহাইড্রোক্সিলেশন লিখেছি, দিস টু টার্মস আর ইন্টারচেঞ্জেবলি ইউজড। ডাইহাইড্রোক্সিলেশন লেখাটা সাইন্টিফিক্যালি মোর কারেক্ট, কিন্তু লোকে ক্যাজুয়ালি অনেক সময় হাইড্রোক্সিলেশন কথাটাও বলে থাকে। তো they will be sin oriented with respect to one another, এবং এর হাইড্রোলিসিস ইজ অ্যাকচুয়ালি সিম্পল। তুমি এই রিং অক্সিজেনগুলোর মধ্যে যে কোনো একটাকে প্রোটনেট করো, সো দ্যাট কার্বন অক্সিজেন বন্ড বিকামস উইক, এটাকে ভেঙে দাও, ভেঙে দিলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসছে, এখান থেকে প্রোটন রিলিজ করে C ডাবল বন্ডেডও তৈরি করো, সো দিস বিকামস রাইট হ্যান্ড সাইডে এটা হয়ে গেল MeCO, অ্যান্ড এই দিক থেকে OH রিলিজ করো। তাহলে এখানে আমি একটা সামারি করে দিয়েছি, এই যদি তুমি E3 হেক্সিন ইউজ করো, সেখানে যদি প্রেভোস্ট রিঅ্যাকশন করো তাহলে মেসো কম্পাউন্ড তৈরি হবে, আর যদি তুমি Z3 হেক্সিন ইউজ করো তাহলে যদি প্রেভোস্ট রিঅ্যাকশন করো তাহলে সেখানে রেসিমিক কম্পাউন্ড তৈরি হবে, অবভিয়াসলি রিঅ্যাকশন স্টিরিওস্পেসিফিক অ্যান্টি ডাইহাইড্রোক্সিলেশন। আর যদি তুমি উডওয়ার্ডের মডিফিকেশন ইউজ করো, ওয়েট মেথড ইউজ করো, তাহলে E3 হেক্সিন থেকে তৈরি হবে রেসিমিক ডাইহাইড্রোক্সিলেটেড কম্পাউন্ড 1,2 গ্লাইকল, আর যদি তুমি Z3 হেক্সিন করো তাহলে উডওয়ার্ডের মেথড ইউজ করলে তৈরি হয় মেসো কম্পাউন্ড। সো এই মেসো কম্পাউন্ডটা তুমি E3 হেক্সিন থেকেও বানাতে পারো, Z3 হেক্সিন থেকেও বানাতে পারো। যদি তুমি প্রেভোস্ট মেথড ইউজ করো তাহলে তোমাকে E অ্যালকিন ইউজ করতে হবে, আর যদি তুমি উডওয়ার্ডের মডিফিকেশন ইউজ করো তাহলে তোমাকে Z অ্যালকিন ইউজ করতে হবে। সিমিলারলি রেসিমিক কম্পাউন্ডটা তুমি দুটো অ্যালকিন থেকেই বানাতে পারো, উডওয়ার্ড মেথড ইউজ করলে E অ্যালকিন শুরু করতে হবে, আর প্রেভোস্ট মেথড ইউজ করলে Z অ্যালকিন শুরু করতে হবে। So Prevost is stereospecifically anti-dihydroxylation, whereas Woodward modification is stereospecifically syn dihydroxylation, and those two methods are
complementary to each other. So our dihydroxylation reactions are wrapped up, and I will be seeing you in the next one. I thank you for your patience.